মানি বা টাকা টাকা হলো পৃথিবীতে সবথেকে পাওয়ারফুল জিনিস। যার টাকা আছে তার দেখবে ক্ষমতাও বেশি, আর যার টাকা নেই সে অনেক কিছু দেখেও কিন্তু মুখ বুজে চুপ করে থাকে। আর্থিক অবস্থা দুর্বল হলে মানুষকে যে কত রকম বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা একমাত্র যারা আর্থিকভাবে প্রচণ্ড পরিমাণে দুর্বল তারাই জানে। তো যাই হোক, সকলকে সুপ্রভাত। আমি দীপিকা, আবারও নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আর আমরা আছি, মোটামুটি ভালোই আছি ঠাকুরের কৃপায়, আপনাদের ভালোবাসায়। যাই হোক, সকালবেলা আজকে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। আর জানেন তো, আজকে না মাথায় একটুখানি শ্যাম্পুও করেছি। আর এখন এই যে স্ট্রিক্সের যে হেয়ার সিরামটা, এটাই মাথায় মেখে নেব। আর বলো তো কি, ওই ঘরটা যখন থেকে খড় করেছি, ওই ডাস্টে মানে সিমেন্ট বালি ধুলোতে এত পরিমাণে চুলটা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। মানে চুলটা যে কীভাবে যত্ন করব, আর যেহেতু আমি কখনো মানে কোনো রকম নিজের কেয়ার তো নিই না, ওই ঘরোয়া উপায়ে যতটুকু ব্যাস ওটুকুই। আমি মানে কখনো বলতে পারবো না যে এত একটা বয়সে আমি কখনো পার্লার অ্যাটেন্ড করেছি, এটা আমি কখনো বলতে পারবো না। এই পার্লার বলতে আমি যেটুকু বুঝি ওই আইব্রো প্লাগটাই বুঝি, ব্যাস ওটুকুই আমার পার্লার। তবে চুলটা এখন যা বাজে হয়ে গেছে, মানে বুঝতেই পারছি না কি করব। তো তোমরা যদি কেউ একটা কোনো ঘরোয়া উপায় জানো চুল ভালো করার, যে চুলটা রুক্ষ রুক্ষ প্রাণহীন হয়ে গেছে, এই ব্যাপারটা যদি সলিউশন জানো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, কারণ তাহলে আমি অনেকটা উপকৃত হব। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে তারপর আজকে ভিডিওটা অন করেছি, কারণ সকাল থেকে ভিডিও অন করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় কাজের। তো এই কারণে আজকে স্নান ধান করে তারপর করেছি। আর এখন দেখো, আজকে যেহেতু শ্যাম্পু করেছি আর আজকে জানো তো টয়লেটটাও ক্লিন করেছি, এই কারণে আর কি ভিডিওটা অন করা হয়নি, যেহেতু অনেক এক্সট্রা কাজও আজকে করেছি। তারপরে যে স্নান টান করে সিঁদুরটা পরে আর পুজোও দিয়ে, এর আগে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে। আর সকাল সকাল না আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে, আর না মনটাও বেশ না শুদ্ধ শুদ্ধ মনে হয়। তবে ওই যে কাজের পরিস্থিতি আর মানে যেদিন যেমন কাজ আমাদের, তো সেদিন তেমনভাবে চলতে হয়। তো মাঝে মাঝে কিন্তু ওই কাজের জন্য সকালবেলা স্নানটাও করা হয় না, পুজোটাও দেওয়া হয় না। তবে সকালবেলা যদি স্নানটা সেরে পুজোটা দেওয়া হয়ে যায় না, তাহলে দেখবে মানে সারা দিনের অনেক বড় একটা কাজ কিন্তু আমাদের আর কি মাথা থেকে হালকা হয়। আর সকালবেলা স্নান করে পুজো দিলে এমনিতেও মনটাও ভালো লাগে, আর মানে একটা কাজও বেশ হালকা হয়ে যায়। তো যাই হোক, এখন যেহেতু ওপর থেকে নিচে নেমে যাব, তাই ভাবলাম একেবারে বিছানা দুটো ভালো করে ঝেড়ে ঝুড়ে নামি। আসলে আমাদের সংসারে শুধু ওই যে প্রথমেই একটা কথা বললাম, টাকার পাওয়ার অনেক বেশি। হ্যাঁ, টাকার পাওয়ার তো অবশ্যই বেশি, তবে সংসারে সেই টাকাকে মানে ধরে রাখা, টাকাকে ধরে রাখা মানে লক্ষ্মীশ্রীকে ধরে রাখা। তো সেই লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে আমাদের কিন্তু সংসারে কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলা উচিত। আর এই সংসারের নিয়ম কানুন, কিছু কিছু কাজকর্মের মধ্যে সংসারের কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকে। আর এইগুলো বজায় রাখতে গিয়ে কিন্তু আমরা গৃহবধূরা অনেক সময় অনেক রকম মানে ভাবে চেষ্টা করি যে কিভাবে কি কাজ করলে সংসারটা ভালো থাকবে, কিভাবে কি কাজ করলে সংসারটা লক্ষ্মীপূর্ণ হবে, তো অনেক রকমভাবে ভাবি। তবে আমার যেটা মনে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো করা, দুয়ার ধারে জল দেওয়া, তারপরে বিছানা গোছানো, যখন সময় স্নান করার সময় না পাবো হাত পা ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে ঠাকুরের সামনে একটা ধূপকাঠি ধরানো, এগুলো দেখবে না বন্ধু, অনেক মানে অনেক সময় আমাদের নেগেটিভ যে ভাইবসগুলো সংসারের ওপর পড়ে না, সেগুলো অনেকটা কাটিয়ে ওঠে। মানে সংসার করতে গেলে তো সুখ দুঃখ অবিরাম মানুষের জীবনে, এটা থাকবেই। তবে যদি কখনো মানে দুঃখ আসে, দেখবে ভগবান যদি সহায় থাকে না, আর ভগবানকে যদি সন্তুষ্ট রাখা যায়, তাহলে সেই দুঃখের দিনগুলো না বেশি দিন থাকে না, সেই দুঃখের দিনগুলো আরামসে কিন্তু কাটিয়ে ওঠা যায়। যাই হোক, বিছানা টিছানা তুলে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আমাদের তো একটাই জায়গা, 24x7 আওয়ার্সের মধ্যে আমাদের আর্ধেক মানে 4 ভাগে 3 ভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কেটে যায়। তো আজকে একটু নিজের জন্য ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম, একটু গাজর, একটু বিট, লেবু, শসা, আদা সমস্ত কিছু দিয়ে এই যে এই বোতলটার মধ্যে একেবারে মিশিয়ে রেখে দিলাম, একটু চিয়ার সিডও দিয়েছিলাম, দিয়ে এই যে মিশিয়ে রেখে দিলাম। এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর
যখন পুরো জলটা মিশে যাবে তখন কিন্তু এটা সারাদিনে একটু একটু করে খাবো। আর ওইদিকে না কাঠ দিয়ে আমি ভাতটা বসিয়ে থুয়ে এসেছি, আর এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে গ্যাসে দুটো বসিয়ে দিলাম। আর সকালবেলা পুজো দিলে অনেকটা কাজ হালকা হয় ঠিকই, কিন্তু অনেকটা সময়ও নেয়। সকালে উঠে বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে স্নান টান করতে করতে কমসে কম কিছু না হলেও 8:30 কিন্তু বেজেই যায়। মানে যেমন তেমনভাবে কাজ করলেও কিন্তু বেজে যায়, আমি সে যত ভোরবেলায় উঠি না কেন। কারণ এতগুলো ঘর আমার ঝাড়া মোছা পরিষ্কার করা করে তারপরে বাইরে কিছু কাজ থাকে, উঠোন ঝাড় দেওয়া থাকে, আর স্নান করতে গেলে তো কলপাটটা মাস্ট ঝাড় দিতেই হবে। আর এইগুলো যদি স্নানের আগে না করা যায় তাহলে কিন্তু আর পরেও করা যায় না। এই কারণে এই সমস্ত কাজ করে স্নান টান সেরে পুজো দিতে দিতে কিছু না হলে 8:30 বেজে যায়। তাই রান্নাঘরের কাজটা কিন্তু খুবই তাড়াহুড়া করে শুরু করতে হয়। গ্যাসে দুটো, একটার মধ্যে ফুলকপি আর সিম আর মটরশুঁটি দিয়ে বেশ 5 মিশাল একটা ভাজা। এই ভাজাটা শীতকালেই খাওয়া যায়, আর এই ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত। আমার তো ভীষণ ভালো লাগে, মানে গরম ভাতের সাথে এরকম একটা ভাজা হলে খুব ভালো লাগে। আর সেই সঙ্গে বেগুন পোড়া করেছিলাম, আর সেই সঙ্গে কিন্তু একটু পালং শাকও বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে বাইরে কাঠে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা এখন এসে দেখি হয়ে গেছে, তো এটাকে উপর করে নিলাম। আর এই হাঁড়িতে না সর্ষের তেল মেখে তারপরে ভাত বসিয়েছিলাম। এতে করে বলো তো কী হয়, ওপরের তেলটা কালিটা একটুখানি মুছে নিলে তারপরে কিন্তু সামান্য ওই সার্ফ দিয়ে একটুখানি ভালো করে ডলা দিলেই হাঁড়ি পুরো পরিষ্কার হয়ে যায়। আর এমনি খালি উনানে ভাতের হাঁড়ি বসালে তো কালি আর উঠতেই চায় না। আর মাটি দিয়ে করলে তার থেকে ঝামেলা আমার এই তেল দিয়েই ভালো হয়। তো তেল দিয়ে করে দেখো অনেকটা পরিষ্কার হয়েই গেল। আর এরপরে কিন্তু আমার ওই একটুখানি স্কচ ব্রাইট আর বাসন মাজার সাবান দিয়ে মাজলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ভাজা আর পালং শাকটাও হয়ে গেছে, ওই দুটো কিন্তু নামিয়ে নিলাম। আসলে আমরা মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু অনেক জ্বালা। কিভাবে সংসার থেকে দুটো পয়সা ইনকাম করব, কিভাবে সংসারের কাজকর্মর দ্বারা দুটো পয়সা ইনকাম করতে পারবো। আসলে ইনকাম প্রথমে যেটা বললাম যে আর্থিকভাবে যারা দুর্বল একমাত্র তারাই বোঝে যে অর্থের কতটা দাম। আমাদের ঘর থেকে রাস্তায় বেরোলেই কিন্তু অর্থের প্রয়োজন, আর ঘর থেকে রাস্তায় বেরোলেই কিন্তু মানে টাকা, ওই বললাম না পৃথিবীতে সবথেকে পাওয়ারফুল জিনিস হলো মানি। তো সেরকমই তো আমরা গৃহবধূরা যারা মধ্যবিত্ত একদম হাউস ওয়াইফ আছি, তারা কিন্তু চাইলেও আমরা চেষ্টা করলেও কিন্তু পারি না বাইরে গিয়ে কাজ করার। কারণ বলো তো কিছু কিছু ক্ষেত্রে এমন দাঁড়ায় আমাদের হয়তো পেটে খিদে কিন্তু মুখে লজ্জা, এরকম একটা ব্যাপার আমাদের কিন্তু হয়ে দাঁড়িয়ে ওঠে। তো সেদিক থেকে চিন্তা করতে গেলে আমরা সবাই কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যে আমরা বাইরে গিয়ে কাজ করব। আর যার যার যোগ্যতা অনুসারেই সে কাজ করবে। তবে আমাদের যতটুকু যোগ্যতা সেই অনুসারে আমরা হয়তো বাইরে গিয়ে যে কোনো কাজ করতেই পারি। তবে বাইরে গিয়ে কাজ করাটা তো সবার পক্ষে সম্ভব পসিবল হয়ে ওঠে না। তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউরা একটুখানি সংসারে থেকে যদি একটুখানি এদিক ওদিক থেকে সাশ্রয় করি, তবুও সেটা যদি আমরা হিসাব রাখি খাতা কলমে, দেখা যাবে বা বছর শেষে বা মাস শেষে কিন্তু একটা অ্যামাউন্ট এসে দাঁড়ায়। আর সেটা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সংসারেই সেভিংস হচ্ছে। হয়তো সেই টাকাটা সেভিংস করে আমরা হয়তো একটা শখের জিনিস কিনি বা ঘর সাজানোর জিনিস কিনি, সেটাও কিন্তু একরকম সংসার থেকেই যেত। তো সেইটা যদি আমরা এভাবে একটু সাশ্রয় করতে পারি তাহলেও দেখবে সংসারে অনেকটা টাকা কিন্তু সেভিংস হয়। তাই গ্যাসের মধ্যে ভাতটা না করে, যেহেতু বাড়িতে অনেক জ্বালানি আছে, কাঠ আছে, সেহেতু কিন্তু আমি জ্বালানি দিয়ে ভাতটা করছি। আর এইভাবেই কিন্তু আমি সংসার থেকে একটু একটু করে মানি সেভিংস করি। আর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার চেষ্টা করি। এই দুটোকে ব্যালেন্স করে চলি বলেই হয়তো একদিন ভাত পেতাম না, এখন হয়তো মা লক্ষ্মীর কৃপায় দুটো খেয়ে পড়ে বেশ তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই চলে যাচ্ছে। আজকে বানাবো কাসৌরি ডিমের কষা, মানে কাসৌরি মেথি আর মটরশুঁটি। অ্যাকচুয়ালি এটা আমি আমার মনের মতো করে রান্না করেছি, আর এটার আমি নাম দিয়েছি মটর কাসৌরি ডিম কারি। মটর কাসুরি ডিম কারি। আমার মেয়ে যখন জিজ্ঞেস করছিল এটা কী রান্না করেছে, তরকারিটা এত ভালো হয়েছে, তো তখন ওকে বলছিলাম যে এটা মটর কাসুরি ডিম কারি। যাই হোক, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। মটরশুঁটি কিছুই না, মটরশুঁটি আর নর্মাল যেমন মশলা দিই তেমন, আর নামানোর আগে এরকম একটু কস্তুরি মেথি ক্রাশ করে আমি দিয়ে ব্যাস ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। মানে কী বলবো বন্ধুরা, সত্যি একদম অসাধারণ হয়েছিল। আর গন্ধটা জাস্ট এত ওয়াও হয়েছিল, খুব ভালো লাগছিল। তোমরা একদিন বাড়িতে ট্রাই করো, অবশ্যই কিন্তু ভালো লাগবে।
আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোল, আর ডিমের ঝোলই যেটা এখন বললাম একদম গোদা বাংলা ভাষায়, আর সেদিক থেকে করেছিলাম তোমার ওই ফুলকপি মটরশুঁটি এগুলো ভাজা, আর সেই সঙ্গে করেছিলাম বেগুন পোড়া, আর তার সঙ্গে ছিল পালং শাক। ব্যাস, এখন রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট, সকলকে খেতে দিয়ে দিয়েছি, আমি এখনও খাইনি। আর সকালে রুটি বানিয়েছিলাম আমার জন্য দুটো, সেটাই খেয়েছিলাম। ভাত একটু বাদে খাবো, তো ভাবলাম কি যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তার কারণ এই যে এই জিনিসগুলো মশলার কৌটো ফোটোগুলো না বেশ কয়েকদিন ধরে না মানে পরিষ্কার করা হচ্ছে না, আর একটুখানি তেলচিটে ভাব হয়ে গেছে। কারণ রান্না করতে করতে সবসময় তো মনে থাকে না যে টাওয়েল দিয়ে হাতটা মুছে তারপরে জিনিসপত্রগুলো ধরবো। তো রান্নাঘরে কিন্তু এটা কখনোই হয় না। আর রান্নাঘর আমরা যতই গুছিয়ে রাখি না কেন, রান্নাঘরে যেহেতু বেশি চাপ পড়ে, সেহেতু রান্নাঘরে আর কাজটাও আমাদের বেশি, রান্নাঘরটা অগোছালোও কিন্তু বেশি হয়। তবে সামান্য একটু সময় নিয়ে রান্নাবান্নার পরে, সামান্য, বেশি না, আমি যদি 15 মিনিট সময় রান্নাঘরে দিই, তাহলে কিন্তু রান্নাঘর চিরদিন এরকম চকচকে ঝকঝকে থাকে। এই যে রান্নাবান্না করে যে কৌটো বাটাগুলো নোংরা হয়, সেগুলো যদি হালকা হাতে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, বা তোমার ধরো যে কৌটো আজকে সরষের তেলে কৌটোটা রিফিল হলো, সঙ্গে সঙ্গে যদি কৌটোটা ধুয়ে আমি কৌটোটা আবার রিফিল করে নিই, তাহলে দেখবে কৌটোটা পরিষ্কার হয়ে গেল, আর রান্নাঘরের অনেকটা কাজই কিন্তু আমাদের হালকা হয়ে যায়। আর আমি এটাই করি, যখন লবণ শেষ হয়ে যায় তখন কিন্তু আমি লবণের কৌটোটা সঙ্গে সঙ্গে ধুয়ে তারপর লবণ ঢালি, এরকমভাবেই কিন্তু আমরা কাজ করি আর কি। তো মশলার কৌটাগুলো আর এই র্যাকটা ততটাও নোংরা হয়নি, তবে একটু একটু যেহেতু নোংরা হয়েছে, তো সেহেতু রান্না করতে করতে কিন্তু এই যে 15 মিনিট সময় নিয়ে আমি রান্নাঘরটাকে একদম আবার জিনিসপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এতে করে কি হয়, যখন আমি ডিপ ক্লিনিং করি একবারে কিন্তু চাপ অনেকটা পড়ে যায় না। ওই অল্প অল্প করে করতে গেলে ডিপ ক্লিনিং কিন্তু খুব একটা করার প্রয়োজনও থাকে না। আর এইভাবে করলে কিন্তু ওই মাঝে মাঝে হয়তো 1 মাস বা 2 মাস বা 3 মাস পরেও যদি রান্নাঘরটাকে টোটালি ডিপ ক্লিনিং করি, তাও কিন্তু সমস্যা হয় না। তোমরা এরকম যদি তোমরা বা যারা আমরা গৃহবধূ আছি, তাদের প্রত্যেকের জন্য আমরা যদি এরকমভাবে মাঝে মাঝেই এরকম কাজকর্ম করার পর বা রান্নাবান্না করতে করতে একটা জিনিস দেখলাম হালকা একটু নোংরা, সঙ্গে সঙ্গে যদি ধুয়ে দিই, বা র্যাকটাকে দেখলাম আজকে একটু নোংরা হয়েছে, সঙ্গে সঙ্গে যদি ধুয়ে দিই, বা দেওয়ালটা ওই জায়গাটায় তেলের ছিটাটা একটুখানি গাঢ় হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যদি মুছে দিই, তাহলে দেখবে এরকম আর হয় না। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। রান্নাঘরটা ক্লিন করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেও। আর তোমরা যদি পাশে থাকো, তাহলে হয়তো সকলের মতো ইউটিউবে আমিও একটু জায়গা করে নিতে পারবো। আমার রান্নাঘর পুরো কমপ্লিট, পরিষ্কার পুরো কমপ্লিট, মাত্র 15 থেকে 20 মিনিট লেগেছে আমার রান্নাঘর পরিষ্কার করতে। চলো আজকের মতো টাটা।